আমি যে জায়গাটা কিনেছি এটা কিভাবে কিনলাম সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। সেটা ধরতে পারেন আমার সাকসেসের একটা ক্লিপ আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন যে ভিডিওগুলো দেখবেন সেগুলো হচ্ছে 6 থেকে 7 মাসের আগের ভিডিও। আমি যখন প্রথম জায়গাটা দেখতে যাই, জায়গাটা দেখতে গিয়েছিলাম একটা আন্টির মাধ্যমে। ওই আন্টিও জায়গা কেনার জন্য বায়না দিয়ে রেখেছিল। আন্টি যে জায়গাটা কিনবে তার সাথে জায়গাটা ছিল। আন্টিকে নিয়ে যাই জায়গাটা দেখতে, কারণ জায়গা কেনার আগে তো জায়গাটা দেখা উচিত, জায়গাটা কিরকম আর কাগজপত্র তো আছেই। যে জায়গাটা দেখতে যাচ্ছিলাম সেই জায়গাটা হচ্ছে মদনপুর ইস্পাইনিতে। যেহেতু মদনপুর ইস্পাইনিতে যাব সেই জন্য নদীটা পার হচ্ছে, এটা হচ্ছে শীতলক্ষা নদী। জায়গাতে যাওয়ার পর জায়গাটা দেখে আমার এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছিল। আর জায়গাটা পছন্দ না হওয়ারও কিছু নেই, জায়গাটা ছিল একদম পছন্দ হওয়ার মতো জায়গা। আজ থেকে 2 বছর আগে অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিলাম গ্রামের মধ্যে একটু জায়গা কিনবো তাই, কিন্তু তখন আর তৌফিকে কোলালো না। এত এত জায়গা দেখছি কিন্তু আমার মনের মতো জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না। আর তখন ধরতে পারেন আমার অ্যাবিলিটিও খুব কম ছিল। তখন যদি আমি 1-2 লাখ টাকা ঋণ করতাম তাহলে ওই ঋণটা আমার ভাঙতে অনেক কষ্ট হয়ে যেত। তখন আমার ইনকামটা ছিল বাট তেমন ছিল না। তখন মাসে 10,000 টাকা ইনকাম করতে আমার অনেক কষ্ট হয়ে যেত। তখন আমার শাশুড়ি জীবিতই ছিল, অসুস্থ ছিল, তার পিছনে খরচ, সংসারে দিতে হইতো, আমাকে দিতে হইতো, মেয়ের খরচ, সব মিলে তখন আর হয়ে ওঠে নাই। আর বিশেষ করে আল্লাহ তাআলা হয়তো বা চায় নাই, যার কারণে হয়ে ওঠে নাই। যতগুলা জায়গা দেখছিলাম তখন সবগুলাতেই ভেজাল ছিল, একটা কাগজপত্র ঠিক ছিল না। পরবর্তীতে আমার হাজবেন্ড মানে আরোহীর বাবা বাংলাদেশে আসে, আর বাংলাদেশে আসার পরে বুঝে নিত। যারা বিদেশ থাকে তারা একমাত্র বুঝবে এই সমস্যাটা। যারা বিদেশ করে তারা বিদেশ যতদিন থাকে ততদিনই তাদের হাতে টাকা থাকে, বিদেশ থেকে আসার পর তারা একদম খালি হাত হয়ে যায়। তখন বাংলাদেশে আয়সা 3 মাস ছিল, 3 মাসে যা যা খরচ লাগে যাবতীয় খরচ ওই টাকা থেকে ভাঙা হয়েছে। তারপর আর কি 3 মাসে আমার টাকাগুলো সব শেষ। ওই টাকাগুলো তো শেষ হয়েছে। তারপর আমার একটা শখের চেন ছিল, সেই চেনটাও বিক্রি করে দিছি। আমার ওই চেনটা বিক্রি করে দিয়ে আমার হাজবেন্ডকে আবার টিকিট কেটে দিই বিদেশ যাওয়ার জন্য। ওই সময় যখন আমার জমানো টাকাগুলো খরচ হয়ে গেছে তখন আমার কাছে এত কষ্ট লাগছে, মনে হচ্ছিল হয়তো বা আর জায়গা কেনা হবে না, আমার আশাটা আর পূরণ হবে না। তৈরি হওয়া স্বপ্নটা যখন ভেঙে যায় তখন কিরকম লাগে যাদের সাথে ঘটেছে তারা হয়তো বা বুঝতে পারবেন। ওই সময় হয়তো বা আমার স্বপ্নটা ভাঙছে কিন্তু আমার মনোবল আমি হারাইনি, আমার মনোবল ঠিক রাখছি। একমাত্র আমার মা ঠিক রাখতে দিছে আমাকে। যতবার ভেঙে যেতে চাইছি ততবার গড়ে তুলছে আমার মা, সাহস দিয়ে, ভরসা দিয়ে। তখন থেকে আমার ভাঙা স্বপ্নটা আরো বড় করে দেখা শুরু করলাম। আর যতটুক ধৈর্য কোলা ছিল ততটুক পরিশ্রম করে যাচ্ছিলাম। মনের মধ্যে এতটুক ভরসা রাখছি আল্লাহ হয়তো বা এর থেকে আমাকে বেটারটা দিবে, এতটুক বিশ্বাস আল্লাহর প্রতি আমার ছিল, যার কারণে হয়তো বা আজকে আমি তার থেকে দ্বিগুণ পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথম দিন জায়গাটা দেখে এসে কাগজ নিয়ে আসছিলাম, কাগজগুলো যাচাই বাছাই করার পরে বুঝতে পারলাম যে কাগজে কোনো ঝামেলা নাই। ওইখান থেকে আসার 2 দিন পর আমার আব্বাকে আর আমার ভাইকে নিয়ে গেলাম বায়না দেওয়ার জন্য। এখন হয়তো বা অনেকে ভাবতে পারেন আপনার হাজবেন্ড কোথায়, আপনার শ্বশুর বাড়ির লোক কোথায়, আপনার বাবা মা কে নিয়ে যাচ্ছেন কেন জায়গা বায়না দেওয়ার জন্য? তো সবাই তো জানেন আমার হাজবেন্ড বাহিরে, ওই সময় তো আমার হাজবেন্ড আমার সাথে থাকার কথা না, তাই ওনাকে দেখতে পান নাই। তাহলে বলতে পারেন আপনার শ্বশুর বাড়ির লোক ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু আমার আশেপাশে ছিল না। আমি যখন জায়গা কিনি তখন আমার শাশুড়ি জীবিত না, আর আমার শাশুড়ি চলে যাওয়ার পর আমার শ্বশুর চলে গিয়েছিল আমার বড় বাসরের কাছে, আর আমার বড় বাসর থাকে নওগাঁতে। তারপর আল্লাহর নাম নিয়ে জায়গাটার বায়না দিই। তো আমি যেদিন জায়গার জন্য বায়না দিই সেদিন আমাকে জায়গাটা বুঝিয়ে দিয়ে দেয় সরকারি আমিন দিয়ে। এই জায়গাটা যখন আমি বায়না দিই তখন আমার কাছে তেমন ক্যাশ ছিল না। জায়গার মালিকের কাছ থেকে আমি 6 মাসের সময় নিয়ে থাকি টাকাগুলো পরিশোধ করার জন্য। এই জায়গাটা বায়না করার পর আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর তখন থেকে এত পরিমাণে পরিশ্রম করতে থাকলাম, মনে হইতেছিল যেভাবে হোক টাকাগুলো ম্যানেজ করতে হবে। এই টেনশন করতে করতে যখনই মনে হচ্ছিল আমি আর পারবো না তখনই আমার মা আমাকে বেশি বেশি সাহস দিচ্ছিল। এমনিতে তো মায়ের ঋণ শোধ করা যায় না, তার মধ্যে যে সাপোর্টটা আমাকে দিয়ে গিয়েছে মানসিকভাবে, এইটার ঋণ হয়তো বা কোনোদিন শোধ করতে পারবো না। জানি এখন অনেকে কমেন্ট করবেন যে আপনার মার কথা বারবার বলতেছেন, কই হাজবেন্ডের কথা তো বলতেছেন না। আমার হাজবেন্ড এমন একটা মানুষ, সেটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার হাজবেন্ড একদম ভীতু একটা মানুষ। সে যে কোনো একটা কাজ করবে আমাকে দিয়ে করাবে, কখনো কোনো সময় নিজে সাহস করে কোনো কিছু করতে চাইবে না। আমার হাজবেন্ড আমাকে কি সাহস দিবে? আমাকে সবসময় সাহস দিতে হয় আমার হাজবেন্ডকে। এই জায়গাটা কেনার পর বিন্দু পরিমাণ মাথা আমার হাজবেন্ড ঘামায় নেই, যা আমি মাথা ঘামাইছি। আমার হাজবেন্ডের ভবিষ্যতের কোনো পরিকল্পনা নাই, তার কথা হলো ইনকাম করতেছি, খাবো দাবো, সমান সমান থাকলেই হয়েছে। এতটা বছর ধরে এই মানুষের সাথে থাকতেছি, কোনোদিন ভবিষ্যতের চিন্তা আমি করতে দেখিনি। বিয়ের পর আমি একটা জিনিস দেখছি, সে যদি কখনো বিপদে পড়ে তার ফ্যামিলির একটা মানুষের কাছেও শেয়ার করে না। আমার কষ্ট লাগতো এই জায়গায়, তুমি তোমার ফ্যামিলির কাছে শেয়ার করো, তোমার ফ্যামিলি আগে। তা কখনোই করতো না, টিকার চেষ্টা করতো, যদি টিকতে না পারতো তাহলে আমার কাছে বলতো বা আমার মার কাছে বলতো। সে মনে করে তার ফ্যামিলিকে যদি জানা তার ফ্যামিলি টেনশন করবে, বাট আমাকে জানালে আমি সেটা সমাধান করব। এই জন্য যে সমাধান করে তার কাছে বলে, তার ফ্যামিলিকে সে কষ্ট দিতে চায় না। এই হয়েছে আমার হাজবেন্ড। আমার এইটুকু জীবনে আমি যতটুকু বুঝতে পারছি, নিজের স্বপ্ন কখনো অন্যের হাতে তুলে দিতে নাই, নিজের স্বপ্নটা নিজেকে পূরণ করতে হয়। স্বপ্ন যদি পূরণ করতে চান কখনো ঘরে বসে স্বপ্ন পূরণ করতে পারবেন না। স্বপ্ন পূরণ করতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করতে পারেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন। 2 বছর আগে যদি আমি ঘুরে না দাঁড়াইতাম আজকে হয়তোবা আমার এই জায়গাটা কেনা হইতো না। নিজের মনোবল, ইচ্ছা শক্তি বজায় রাখছি বিদা আল্লাহ তাআলা হয়তোবা আমাকে
এই জায়গায় আনছে। আল্লাহ তাআলা তো দেওয়ার মালিক, কিন্তু আমরা যদি কিছু না করে ঘরে বসে থাকি তাহলে তো হবে না। জীবনে কিছু করতে চাইলে পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে।